2015 সাল 1 জানুয়ারি নীতি আয়োগ যা তৈরি করা হলো, পরিকল্পনা যোজনা এই সবটাকে সরিয়ে দিয়ে নীতি আয়োগ, নতুন এক সংস্করণ কে করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তর একটা পার্থক্য রয়েছে এই পরিকল্পনা এবং নীতি আয়োগের মধ্যে। সরাসরি কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের মধ্যে সাধারণ মানুষের কাছে তাদের সুযোগ সুবিধে পৌঁছে যাওয়া, কখনো টাকার অঙ্কে, কখনো বা পরিকল্পনা মাফিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনা আর নীতি আয়োগের মধ্যে পার্থক্য এবং তার সঙ্গে সঙ্গে নীতি আয়োগে সত্যি কি কেন্দ্র আর রাজ্যের সমন্বয় স্থাপন হয়? প্রশ্ন কারা তুলছেন? সরাসরি বিরোধী শিবিরের পক্ষ থেকে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ নীতি আয়োগের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি এর আগের বার গিয়েছিলেন, কিন্তু তার সরাসরি মূল অভিযোগ, তাকে 5 মিনিট বলতে দেওয়া হয়েছিল, তারপর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। কি বিষয় নিয়ে কথা বলছি, কেন কথা বলছি? আজ আবারও সেই নীতি আয়োগের বৈঠক, এবং সে জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকলেন। প্রশ্ন সেই একই জায়গাতে, অর্থাৎ ক্ষোভ নাকি তিক্ত অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 5 মিনিটের পরে আর বলতে পারেননি, শুধুমাত্র সেই তিক্ত অভিজ্ঞতার জন্যই কি তার অনুপস্থিতি নীতি আয়োগের বৈঠকে? ঠিক কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অনুপস্থিত থাকলেন নীতি আয়োগের বৈঠকে? প্রশ্ন থাকবে এবং উত্তরও নেওয়ার চেষ্টা করব তৃণমূল নেতৃত্বদের পক্ষ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির দিকে যে নিশানা করা হয়, অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা যে বলা হয়, সে সমন্বয় আদৌ থাকে কিনা সেটাও জানার চেষ্টা করব কেন্দ্রের আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি নেতৃত্ব, বিজেপির মুখপাত্র পক্ষ থেকে। তার আগে এই যাবতীয় বিষয় নিয়ে যে জলঘোলাটা তৈরি হয়েছে, সেই জলঘোলার একটি সম্যক ধারণা আপনাদের সামনে রেখেছি, এবং তার সঙ্গে সঙ্গে বিবিধ ব্যক্তিত্বের বক্তব্য আপনাদের সামনে রাখবো, এবং তারপরে বিস্তর আলোচনা, পরিকল্পনা এবং তার সঙ্গে সঙ্গে বিতর্ক সভা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন টি বাংলা। এই মুহূর্তে ঘড়িকাটা ঠিক সন্ধ্যে 6:57। আপনারা জানেন সন্ধ্যে 6:57 মানে শব্দের কাটাকাটি টি বাংলায় অঞ্জনের সঙ্গে শব্দের তীরে জব্দ হবে ইস্যু। প্রথম একটি বক্তব্য আপনাদের সামনে রাখবো শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি, এমনকি অবিজেপি শাসিত রাজ্যের প্রতিনিধি যারা ছিলেন তারাও কেউ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমর্থনে সামনে এসে দাঁড়াননি। এখন প্রশ্ন হলো যে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে একটা সার্বিক আর্থসামাজিক উত্তরণের জন্য সেখানে নীতি নির্ধারণ হচ্ছে। পশ্চিমবঙ্গে এমনিতেই পিছিয়ে পড়েছে, লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার, অল্প বয়সী ছাত্রছাত্রীরা তারা এ রাজ্যে পড়াশোনা করার ইচ্ছা নেই, ভিন রাজ্যে চলে যাচ্ছেন। এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে। রাজ্যের শ্রমিক পর্যন্ত আজকে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। প্রান্তিক মানুষ, রাজ্যবাসী এবং পশ্চিমবঙ্গ রাজ্য বঞ্চিত হল মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কারণে। কেন্দ্র বিরোধিতা, মোদী বিরোধিতা, এই বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন দিলেন মুখ্যমন্ত্রী। অবশ্য এটাই শেষ সুযোগ ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো আর তিনি ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবার সুযোগ পাবেন না। তৃণমূলের বিদায় নিশ্চিত, অবশ্যম্ভাবী। নতুন মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গে তৃণমূলের কে সরিয়ে তিনি গিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগদান করবেন। ছবিটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশে হেমন্ত সোরেন, তিনিও রয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সবাই একযোগে সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে নীতি আয়োগের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে সমন্বয়,
সেই সমন্বয় স্থাপনে কোনো এক জায়গায় যেন বাধাপ্রাপ্ত না হয়, সেই জায়গাটাই তৈরি হওয়ার একটি জায়গা। এম.কে. স্ট্যালিন থেকে শুরু করে প্রত্যেকে যারা যারা এই মুহূর্তে সেখানে রয়েছেন, কিংবা তার সঙ্গে সঙ্গে যে রাজ্যের প্রধানমন্ত্রী, যে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, যাননি সেখানে, সেই বিষয় নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা চলেছে, সারাদিন ধরে চলেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাননি, এই বিষয় নিয়ে আবারও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। নীতি আয়োগ মূলত ঠিক কী সেটা আগে জানতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ে সুযোগ সুবিধে পৌঁছে যাওয়া এবং সেই সুযোগ সুবিধে কীভাবে পৌঁছবে তার একটি পরিকল্পনা স্থাপন, কীভাবে রাজ্য স্তরে বিভিন্ন উন্নয়ন হতে পারে তার একটি নজির কীভাবে তৈরি হতে পারে, সেই পরিকল্পনাও এই নীতি আয়োগের বৈঠকে উঠে আসে। কেন্দ্র রাজ্য সমন্বয়ের পক্ষে ব্যাট ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। টিম ইন্ডিয়ার মতো কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। বিকশিত ভারত প্রত্যেক ভারতীয়র লক্ষ্য। যদি প্রত্যেক রাজ্য বিকশিত হয় তাহলে ভারত বিকশিত হবে। 140 কোটি ভারতীয়ই এই আকাঙ্ক্ষা রাখে। এটাই মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ আপনারা দেখেছেন কেন্দ্র এবং রাজ্যের সমন্বয়ের কথা যখন উঠে আসে তখন বিশেষ করে আরও বেশি পরিমাণে ফলপ্রসূ হয় যখন অপারেশন সিন্দুরের মতো ঘটনা ঘটে এবং সেখানে অপারেশন সিন্দুরে প্রতিনিধি দল বিভিন্ন দল থেকে একত্রিত হয়ে যখন ডেলিগেটসরা সরাসরি বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায় এবং ভারতের হয়ে কথা বলে এবং ভারতে অপারেশন সিন্দুর কতটা সাফল্যমণ্ডিত হয়েছে সেই বিষয় নিয়ে বিশ্বের বাজারে সেই বিষয়টি তুলে ধরেন। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও একটি নজির তৈরি করবার চেষ্টা করছেন যে শুধুমাত্র দেশের বাইরে নয়, দেশের অভ্যন্তরেও যেন একটি ব্যবস্থা তৈরি করা যায় যেখানে কেন্দ্র রাজ্য উভয়ে একত্রিত হয়ে একটি ব্যবস্থা করা যায় অন্তত দেশের মানুষের জন্য। কেননা প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা মানুষ, দেশের আঙ্গিকে দেশবাসী, সে আলাদা আলাদা রাজ্য হতেই পারে, কিন্তু সেই প্রত্যেকটি রাজ্যবাসী এবং তাদের উন্নয়ন সব যেন পৌঁছে যায়, কেন্দ্র এবং রাজ্য একত্রিত হয়ে যেন সবটা ঠিক হয়, সাধারণ মানুষের কাছে যেন ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে যায়, সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা করছেন এই যাবতীয় নীতি আয়োগের বৈঠক থেকে। 2015 সাল থেকে এটা চলছে। সরাসরি তারা চেষ্টা করে যাচ্ছেন যেন কেন্দ্র রাজ্য উভয়ের মধ্যে সমন্বয় স্থাপনে সাধারণ মানুষের কাছে উন্নয়নের জোয়ার পৌঁছে যায়। কিন্তু এর মধ্যেও রাজনীতির নতুন মোড়ক তৈরি হয়েছে। কেন বলছি তার কারণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো জানিনি, উল্টে অনেকগুলো বক্তব্যও তিনি রেখেছেন। তিনি বলছেন যে নীতি আয়োগ থেকে কিছু ফল বেরিয়ে আসে না, আদৌ কোনো সমাধান বা রফা সূত্র বেরিয়ে আসে না, শুধুমাত্র আলোচনাই হয়, পরিকল্পনাই হয়, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হবে এবং এত সহজ নয় একটি পরিকল্পনা বাস্তবায়ন করা, বোঝানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ঠিক এই বিষয় নিয়েই মূল বিতর্ক সভায় আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব শুরু রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রবি মণ্ডল, বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল নেতৃত্ব এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকেরাও চলবেন। আমি প্রথমেই চলে যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এমনটা বলেন এমনটা কিন্তু নয়, কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য আসে যে নীতি আয়োগ একটি শুধুমাত্র পরিকল্পনা স্থল, সেখান থেকে যে কোনো জিনিস বাস্তবায়ন হতে একটু সময় লাগে, এত সহজ নয়, পরিকল্পনা বাস্তবায়ন হওয়া এতটা সহজ ব্যাপার নয়, শুধুমাত্র পরিকল্পনার মাফিকে একটি বিষয়কে কেন্দ্রীভূত করা বা ভাবা সমান নয়। অরিন্দম বাবু, দেখো, আজকের ডেটে কেবল নীতি আয়োগ বলে নয়, নীতি আয়োগ নিয়ে যে কথাটা হচ্ছে সেটা অনেক অংশে সত্যি, এমনকি সিবিআই নিয়ে যেই কথাগুলো হয়, মানে যেগুলো স্বশাসিত সংস্থা বা পরিকল্পনা করার সংস্থা, স্বশাসিত সংস্থা, সেইগুলো নিয়ে এই অভিযোগ কিন্তু বরাবরের, এই অভিযোগগুলো মোদী সরকারের আমলে বারবার করে উঠেছে। এমনকি তুমি জেনে থাকবে গতকাল পরশুর ঘটনা যে ইডিকে তার যে সেই কাজ নিয়ে কোর্টের কাছেও ভৎসনার মুখোমুখি হতে হয়েছে। তো এই ঘটনা যে নতুন এমনটা কিন্তু নয়। বিজেপির সরকার যে পরিকল্পনার ক্ষেত্রে
যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে ব্যবহার করতে পারছে না, কথা খুব সত্যি কথা। কিন্তু তারপরেও ভারতবর্ষ একটা স্ট্রাকচারাল দেশ, ভারতবর্ষের সেই স্ট্রাকচারকে মান্যতা দিতে ভারতবর্ষের কেন্দ্র সরকার যেরকম বাধ্য, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য বা কেন্দ্রশাসিত সরকার প্রত্যেকে বাধ্য। যখন ভারতবর্ষের স্ট্রাকচারে নীতি আয়োগ গিয়ে ভারতবর্ষের নীতি, ভারতবর্ষকে নিয়ে, রাজ্যগুলোকে নিয়ে, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং তাদের যে বন্টন সেগুলো নিয়ে কথা হবে, সেই কথা বলতে, সেই জায়গাটায় পরিকল্পনা রূপায়ণ করতে প্রত্যেকটা রাজ্যের আসা উচিত বলে আমরা মনে করি। সেই জায়গাটায় মমতা ব্যানার্জি যদি না গিয়ে থাকেন, এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কাছে দুঃখের। কেননা সেই জায়গায় হতে পারে মমতা ব্যানার্জি যেটা বারবার করে বলেন যে কেন্দ্র আমাদের বঞ্চনা করছে, সেই বঞ্চনার জন্য মমতা ব্যানার্জি আরো একবার নিজের থেকেই দায়ী হলেন যে তার এই পরিকল্পনার কাজে অংশগ্রহণ না করাটা তার ব্যর্থতা। সেখান থেকে তিনি রাজ্যের যে দাবি দেওয়া, রাজ্যের যে পাওনা গন্ডা, সেগুলো তিনি ছিনিয়ে আনতে ব্যর্থ। এটা মমতা ব্যানার্জির এই ব্যর্থতা রয়েছে, এই ব্যর্থতার যন্ত্রণা আমাদের রয়েছে। কিন্তু দেখো, এর আরো একটা কারণ আছে, এটা নিয়ে কালকেই আলোচনা হচ্ছিল যে মমতা ব্যানার্জি, তুমি আমি আমরা মমতা ব্যানার্জিকে কি হিসেবে জানি? মমতা ব্যানার্জির আন্দোলনকে দিয়েছি। মমতা দেখবে যখনই কেউ বলে যে মমতা ব্যানার্জি আন্দোলন করেছে, না, মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন, কিন্তু এই আজকের দিনের ঘটনা বা অতীত দিনেও মমতা ব্যানার্জি নিজেই বারবার করে প্রমাণ করে দিয়েছেন যে যিনি ভালো আন্দোলন করবেন, যিনি আন্দোলন করে সফল, তিনি যে পরিকল্পনার ক্ষেত্রে সফল হবেন তার কোনো মানে নেই। মমতা ব্যানার্জি আন্দোলন করে সফল হয়েছেন, মমতা ব্যানার্জির দল ক্ষমতায় এসছেন, কিন্তু পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে মমতা ব্যানার্জি ব্যর্থ। সেই জায়গাটায় মমতা ব্যানার্জি অংশগ্রহণ কত উচিত ছিল, কিন্তু উনি করতে পারেননি। কিন্তু একইভাবে এই একই জিনিস তো নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও খাটে। আজকে বিজেপি যেটা নিয়ে বারবার করে কথা বলে, একই জিনিস নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও খাটে। এই অপারেশন সিন্দুরের সময় যখন সর্বদল বৈঠক ডাকা হলো, এই জায়গায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যার নাকি সিঁদুর বইছে, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত বড় একটা বৈঠককে এড়িয়ে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরও ভারতবর্ষের বিজেপিকে এবং বিজেপির যারা সমর্থক ইত্যাদি রয়েছেন তাদেরকে দিতে হবে। কেননা দেখো, আজকে আমরা যে জিনিসটা বারবার করে দেখছি, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্যি, সেটা ভারতবর্ষের ক্ষেত্রেও সত্যি, সবাই রয়েছে, কিন্তু যখন দায়িত্ব নিতে হবে, যখন দায়টা নিতে হবে, যখন পরিকল্পনার কথা বলতে হবে, সেই সময় আর কাউকে দেখা যাচ্ছে না। এই যন্ত্রণা আমাদের সকলের, এই দায় বিজেপিরও, এই দায় তৃণমূলেরও। বেশ, আমি এখানে সরাসরি বিজেপির কাছে যাবো। তার আগে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। জয়দেব বাবু, আপনাকে স্বাগত রেড টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই এখানে সরাসরি রুবিদির কাছেই যাবো। রুবিদি, অরিন্দম বাবু যে অ্যালিগেশন আনছেন, কি বলবেন? দেখুন, অরিন্দম বাবুর মতো বলেছেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের ভাবতে হবে, আমরা যতই ইগনোর করি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দায়িত্বটা রয়েছে, উনি কিন্তু বারবার করে দায়িত্ব উঠিয়েছেন। এটা যে ফার্স্ট টাইম উনি যায়নি তা নয়, এরকম আগেও অনেকবার যায়নি। এটা যে ফার্স্ট টাইম তা নয়, ওনার যখন খুব ঠেকা পড়ে তখন উনি ঠিক চলে যায়। আর বিষয়টা হচ্ছে, উনি সবসময় ইলেকশনের আগে সর্বদাই আমরা দেখেছি যে এটাকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু এখানে ওনার যাওয়া উচিত, পশ্চিমবঙ্গের জনগণের জন্য যাওয়া উচিত। উনি বঞ্চনা করতে পশ্চিমবঙ্গের জনগণকে, কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে এটি একটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নকে ত্বরান্বিত করা এবং সমবায় ফেডারেজমকে উৎসাহিত করা, এমন একটা স্ট্রাকচার রেডি করেছে 2015-তে। এর আগেও আমরা জানি এটা ছিল পলিসি কমিশন, যতদূর আমরা জানি। তো এই যে বিষয়টা ছিল, এটা কিন্তু আমরা দেখেছি আগে শুধু মিটিংটা হতো, সেটা হচ্ছে শুধু কেন্দ্রীয় বড় বড় মন্ত্রীরাই মিটিংটা হতো, সেটাকে চেঞ্জ করে সুন্দরভাবে অর্গানাইজ ভাবে এই এখন যেটা নীতি আয়োজন করা হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে, যাতে আমরা মানে প্রত্যেকটি ডিপার্টমেন্ট, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একদম গ্রাসু লেভেল থেকে কাজটা হোক, সেটা তো আমরা সর্বদাই চাই। সেরকম ভাবে কিন্তু স্ট্রাকচার, মানে একদম রুরাল লেভেল থেকে শুরু করে চার্ট করে, মানে হচ্ছে আপনার আরবান লেভেল এবং রাজ্য, এই রুরাল লেভেল, আরবান লেভেল এবং রাজ্য যদি সমৃদ্ধিশালী হয়, যদি সুন্দরভাবে কাজ করে, তাহলে অটোমেটিক্যালি আমাদের দেশ সুন্দরভাবে কাজ করবে।
এবং এই প্রত্যেকটি বিষয় আলোচনা হয়, কে কতটা কতটা কি কাজ করেছে এবং কে কতটা কি এখনো বাকি রয়েছে, আগামী 7 বছরে পার্টি প্ল্যানিং, আগামী 15 বছর অব্দি কিভাবে ভারতকে বিকশিত ভারতের দিকে নিয়ে যাওয়া যায় সেটার একটা পরিকল্পনা সুন্দরভাবে, এটা প্রত্যেকটি রাজ্য সেটাকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা রিপ্রেজেন্ট করতে পারছে না, কারণ উনি তো ভাতায় ডিপেন্ডেন্ট করে রেখেছে পশ্চিমবঙ্গের জনগণকে। উনি যাবেই বা কোন মুখে, ওনার সেই মুখটাও নেই। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট নেই। এই আমরা যদি এই যে একটু আগে বললাম রুরাল লেভেল থেকে শুরু করে আরবান থেকে শুরু করে রাজ্যের যে ডেভেলপমেন্ট, আমরা যদি দেখি সে কোনো স্তরে কোনো ডেভেলপমেন্ট নেই। একটাই জিনিস আছে, সেটা হচ্ছে রাজ্যের মানুষকে ভাতার উপর ডিপেন্ডেন্সি করে রেখেছে। উনি কথা বলবে, ওনার প্রত্যেকটি কথাতে আমি জানি তৃণমূলের মুখপাত্র ঢুকেই এক্ষুনি বলবে রাজ্য কেন্দ্র বঞ্চনা করেছে, টাকা দেয়নি। উনি খালি টাকা দেয়নি, উনি কি প্রজেকশনে কিছু এনেছে? বর্তমানে আমাদের রাজ্যের যে সিচুয়েশন চলছে, সেই রাজ্যের অনেক কিছু আলোচনা থাকে, ওনার যাওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের বর্তমান কন্ডিশন একদম স্টেবল কন্ডিশনে নয়। আমরা জানি এই বিষয় কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যাওয়া, এবং আমরা জানি যে কেন্দ্র বহুবার টাকা দিয়েছে যার হিসেব দেয়নি। আমি জানি একটু পরেই হয়তো বলবে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না। কেন্দ্র প্রতিবার টাকা দিয়েছে, প্রত্যেকটা বিষয় টাকা দিয়েছে এবং প্রত্যেকবার আমরা দেখেছি, কিন্তু সেটা মানে সঠিকভাবে সেটা কোনোভাবে আমরা দেখতে প্লেসমেন্ট করেনি, সাধারণ মানুষ অব্দি পৌঁছয়নি, কোনোবার হিসেব দেয়নি। এটা কেন্দ্রের দায়িত্ব নয়, এটা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম ভাবে আমরা দেখেছি আমাদের অপারেশন সিন্দুর, আমাদের প্রত্যেকটা তিনটে সামরিক বাহিনী একসাথে, কোনোবার এরকম হয়নি। আমাদের ভারতবর্ষের প্রথমবার 3টে সামরিক বাহিনী একসাথে পুরো একসাথে কন্ডাক্ট করে এই এত সুন্দর মিশনটাকে সাকসেস করেছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি না ভেবে, আমরা যদি সমস্ত, দেখুন কোন রাজ্য কিন্তু কোন দেশের থেকে আলাদা নয়। আমাদের রাজ্যে যে কটা, আমাদের দেশে যে কটা রাজ্য আছে সবকটা সমস্ত মুখ্যমন্ত্রী একসাথে বসে আলোচনা এবং ডেভেলপমেন্টের কথা বলে এবং ভারতকে কিভাবে বিকশিত ভারতের দিকে, লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারি, এটা আমাদের গর্বের কথা। সেখানে মুখ্যমন্ত্রী না গিয়ে কাকে বঞ্চনা করছে? আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের বঞ্চনা করছে, যেটা আমরা প্রায়ই বঞ্চিত হয়ে থাকি। আমরা জানি আমরা কেন্দ্রীয় যোজনাও ইনফ্যাক্ট পাই না এই রাজ্যে। যেখানে আমরা দেখেছি, যেখানে কর্ণাটকে যেখানে আলাদা সরকার আছে, যেখানে বিজেপি সরকার নেই, তারাও আমরা জানি প্রধানমন্ত্রী প্রচুর যোজনা তারা পায়, সেখানে তারা অ্যাপ্লিকেবল করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো সেখান থেকেও বঞ্চিত করে রেখেছে। সেটা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছে। আমার বক্তব্য হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ঠকাচ্ছে? ওনার ইগো দেখাতে গিয়ে উনি কাকে ঠকাচ্ছে? পশ্চিমবঙ্গের জনগণকে ঠকাচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণ ভুক্তভোগী হচ্ছে। কেন আমার রাজ্য বিকশিত ভারতের দিকে এগোতে পারছে না? কেন আমার রাজ্য পুরোপুরি ভাতার উপর ডিপেন্ডেবল হচ্ছে? কেন আমার রাজ্য ডেভেলপমেন্টের যেতে পারছে না? কেন এই রাজ্যে কোনো শিল্প আসছে না? এটা আমরা বারবার প্রশ্ন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে আটিসুটি করে গুটিয়ে রাখার চেষ্টা করছে, যাতে কোথাও জবাব না দিতে হয়, যাতে কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই বিষয়ে আলোচনা না আসে। আপনাকে একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। সুকান্ত বাবু, আপনাকে স্বাগত টিভি বাংলায় শব্দে কাটাকাটি অনুষ্ঠানে। আমি আবার রুবিদির কাছে যাবো। রুবিদি বলুন। এবং সাধারণ মানুষকে উনি ভুল বোঝানোর জন্য একটা স্কোপ রেখে দিয়েছে যে আগামী ইলেকশন আছে, এরপর বলবে কেন্দ্র বঞ্চনা করেছে, আমাকে 5 মিনিটে আমাকে বলতে দেয়নি। আমরা জানি যে ওনার মতো মিথ্যাবাদী কেউ নেই। উনি এর আগেও কত প্রতিশ্রুতি দিয়েছে, কত মিথ্যে কথা বলেছে, আমরা সবাই জানি, প্রত্যেকে জানি। এবং আমরা জানি উনি হিসেব অব্দি দেয় না, সেটাও আমরা জানি। তো সুতরাং উনি সেই বিষয়ে আগেরবারও উনি মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলে বেরিয়ে এসছে। যেহেতু আগেরবার ইলেকশন ছিল 2024-এ, একটা গিমিক ওনার দরকার ছিল ইলেকশনের সময়, এবং আগামী যে 26-এ ইলেকশন আসছে, ওনার ইলেকশনটাই ডিপেন্ড করছে, ওনার ইলেকশনটাই ইম্পর্টেন্ট ওনার কাছে পশ্চিমবঙ্গের জনগণের জন্য ওনার কোনো ইম্পর্টেন্স নেই। উনি সর্বদা পশ্চিমবঙ্গের জনগণকে বঞ্চনার্থে ফেলে রেখেছে। খুব অবাক হচ্ছি আমরা যে উনি এরকম একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী কি করে হতে পারে, যেখানে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী গেছে। সেখানে হয়তো 1-2 জন অনেক সময় অ্যাবসেন্ট থাকতেই পারে, কারণ সবার শারীরিক কন্ডিশন সমান থাকে না, সেই ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকতে পারে। কিন্তু উনি যে কারণটা দেখাচ্ছে সেটা তো অজুহাত ছাড়া আর কি? কেন এই অজুহাত দিচ্ছে? কেন বাংলার মানুষকে বঞ্চনা করছে? এত সুন্দর একটা সিস্টেমেটিকলি ভাবে এত সুন্দর একটা আয়োজন কেন নষ্ট করছে?
প্রতিবার করে থাকে, প্রায়ই করে থাকে। যখন ওনার দরকার হয়, যখন ওনার কোনো মন্ত্রী অ্যারেস্ট হয়, যখন কোনো রকম ভাবে কোনো সমস্যায় পড়ে, তখন দৌড়ে তো চলে যায় মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কেন আমার রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কেন যায় না উনি? এটা আমাদের প্রশ্ন। কি কোনো মন্ত্রী বা কিছু অসুবিধা হলে প্রধানমন্ত্রীর কাছে চলে যায়, প্রধানমন্ত্রী কি সে বিষয়ে হেল্প করেন? তাই জন্য যান না না, উনি যায়, উনি পায়ে ধরতে যায়। উনি এখন যে কথাগুলো বলতে পায়ে ধরতে যায়। ওনার টাকা দরকার, ওনার এটা দরকার, ওটা দরকার, সবকিছু স্যাংশন করা হয়, সবকিছু। তারপরে উনি এসে একই কথা বলবে, আবারও এসে একই কথা বলবে যে না, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। কিন্তু অরিন্দমবাবু হাত তুলছিলেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি হ্যাঁ, এটাই তুমি যে প্রশ্নটা করলে আমি ওটাই বলতে যাচ্ছিলাম। যায় পাটা ধরে, পা ধরে না কি ধরে আমরা তো জানি না, কিন্তু আলটিমেটলি কারো শাস্তি হয় না। আলটিমেটলি ওই ইডি সিবিআই খালি হাতে ঘুরঘুর করে, এমনকি আইনের জায়গায় কাজ করছে। আইনের সাথে ভারতীয় জনতা পার্টি আপনার সাথে আমার বহুবার কথা হয়েছে, আপনাকে আমি বহুবার বলেছি আমি আপনার কথার মধ্যে কথা বলি না, আপনি আমার কথার মধ্যে কথা বলবেন না, কাইন্ডলি এটা মেনটেন করবেন। দেখো, যে কথাটা হলো যে পা ধরে না কি ধরে আমরা জানি না, কিন্তু এই ইডি সিবিআই যে কারোর বক্তব্যের তর্জমা পর্যন্ত করতে পারে না, তার জন্য তার জামিন হয়ে যায়, এই জিনিস তো আমরা দেখেছি, এই জিনিস তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, আমরা তো দেখেছি। ঠিক হোক, ভুল হোক, দোষী হোক, দেখো যদি পার্থ চ্যাটার্জির কথা বলি, পার্থ চ্যাটার্জি যদি দোষ করে থাকে, পার্থ চ্যাটার্জি কোথায়? আমি বলতে বাধ্য হচ্ছি, পার্থ চ্যাটার্জি কোথায়? জেলে আছে তো? জেলে আছে তো? জেলে আছে তো? জেলে আছে তো? আপনি কি বলছেন না বলছেন আমার কিচ্ছু যায় আসে না। শুনুন, কংগ্রেস সর্বদাই মানুষকে কনফিউশনে আনবেন না, মানুষকে কনফিউজ করবেন না। আপনার কথা যদিও বা আমি শুনতে পাচ্ছি না, আপনি বোধহয় ওই বিষয় সভ্য অসভ্যতে চলে গেছেন। বিষয়টা ঘটনাটা পরিষ্কার কথা, দিনের পর দিন একটা লোক জেল খাচ্ছে, তার বিরুদ্ধে পর্যন্ত কোন মানে তার জন্য কোর্টের থেকে বর্ষিত হচ্ছে ইডি, একটা জেল খাটলো, তার বক্তব্য চেষ্টা করছে, আইনের বিষয়ে কাজ করে। ওনার যেটা সমস্যা হয়, মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন, ওরা যখন অসুবিধায় পড়ে তখন উনি যান, গিয়ে আবার গিয়ে টাকা নিয়ে চলে আসে। যাদের কাছে দেশটা, যাদের কাছে পৃথিবীটা 2014 থেকে শুরু হয়েছে, তাদের থেকে এর থেকে ভালো কিছু উত্তর করা যায় না। ঠিক বলেছেন, 2014 থেকে শুরু হয়েছে কাদের পৃথিবী? কাদের পৃথিবী শুরু হয়েছে? ভারতীয় জনতা পার্টির দুজন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, ভারতবর্ষকে কি দিয়েছেন জানেন? ভারতবর্ষকে পারমাণবিক চুক্তিবদ্ধই বানিয়েছিল, সেটাকে জানেন? অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি থেকে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী। ওটা হচ্ছে দক্ষতা। ভারতীয় জনতা পার্টির যখন কোনো নেতা এসছে, তখন ভারতবর্ষকে সবসময় সমৃদ্ধিশালী, সবসময় শক্তিশালী করে তুলেছে। এবং কংগ্রেসের বারবার ভুলের জন্য সেই ভুল আজকেও আমাদের মাসুল দিতে হচ্ছে। বেশ, আমি এখানে দুজনকে থামাচ্ছি, আমি এখানে সরাসরি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, এই বিশেষ করে এই পরিকল্পনা কমিশন এবং এই নীতি আয়োগের, অরিন্দমবাবু আসছি, আমি এখানে জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবুর কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী। ইন্দ্রজিৎবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি এখানে সরাসরি জয়দেববাবুর কাছেই যাবো। জয়দেববাবু, একদিকে পরিকল্পনা কমিশন, অন্যদিকে নীতি আয়োগ, যা একসময় ছিল এবং আজ ঠিক 2015 সালের পর থেকে এই নীতি আয়োগ সংস্করণ, খুব সোজা ভাষায় যদি জানতে চাই তাহলে এটা একটা সংস্করণ, এবং সেই সংস্করণে যেটা রুবিদি খুব সুকৌশল হয়তো একটু এড়িয়ে যেতে চাইলেন, তার কারণ হচ্ছে সব হলো, পরিকল্পনা হলো, কেন্দ্র রাজ্য সমন্বয় হলো, কিন্তু যদি সেটা সমন্বয় অবধিই থেমে যায়, উন্নয়ন অবধি যদি থেমে যায় শুধুমাত্র হবে করে, টাকার ক্যালকুলেশন যদি না থাকে, টাকা ছাড়া উন্নয়ন হয় কি? অন্তত পরিকল্পনা কমিশনের ক্ষেত্রে টাকা দেওয়া হতো, আমি যদি খুব ভুল না হই। নীতি আয়োগের ক্ষেত্রে কোনো টাকা দেওয়া হয় না, শুধু পরিকল্পনাতেই থেমে যায়। আর ঠিক সে জায়গা থেকেই প্রশ্নটা আসতে শুরু করে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে উন্নয়নের কথা ওঠে, কিন্তু উন্নয়ন থেকে
টাকার যে অঙ্ক, আদৌ সেটা বাস্তবায়নের যে সম্পর্ক, সেটা কি উঠে আসে জয়দেববাবু? প্রথমত বলি, বিজেপির ঠাকুর ঘরে কে কলা তো আমি খাইনি সুলভ বক্তব্যে এটাই প্রধানত ধরা পড়ে যে তারা নিজেরাই বুঝতে পারছে যে কোথায় তাদের গলদ। ঠাকুর ঘরে কে কলা তো আমি খাইনি তো বলার দরকার ছিল না। যে তৃণমূলের মুখপাত্র এসে কি বলবে বা তৃণমূলের মুখপাত্র কি অজুহাত দেবে সেটা বিজেপি বলে দিল যখন, তার মানে বিজেপি স্পষ্ট জানে যে এটা একটা ভ্যালিড গ্রাউন্ড। তো ওই গ্রাউন্ডে আমি যাব না। আমার কাছে কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে যেতেই হবে, এটা কি কোথাও চার্টারে লেখা আছে? মুখ্যমন্ত্রী কি তার কোনো আধিকারিককে বা তার কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠাতে পারবে না বা পাঠানো প্রোটোকলের বাইরে? এরম তো কোথাও নীতি আয়োগে নেওয়ার লেখা নেই। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কাজ সামলাতে গিয়ে যদি না গেছেন, কোনো না কোনো আধিকারিক গেছেন তার প্রতিনিধিত্ব করতে, তো সেখানে কি মানে স্ট্যাটাসটা কমে গেছে? মানে মোদিজির সামনে কেন পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিক বা মমতা ব্যানার্জির প্রতিনিধি, মমতা ব্যানার্জি খুদ আসেননি? যেভাবে বিজেপির রাজ্যের সব মুখ্যমন্ত্রীগুলো ওনার সামনে গিয়ে উপস্থিত হয়েছেন ইয়েস স্যার বলার জন্য, সেখানে মমতা ব্যানার্জি ইয়েস স্যার বলতে যাননি বলে রাগ। আর শ্রমিক বাবু তো আজকে বলেই দিল পরিষ্কার যে এটাই শেষ সুযোগ ছিল নাকি মমতা ব্যানার্জির কাছে। আজকের পরেরটায় হয় উনি যাবেন, নয় রুবি ম্যাডাম যাবেন, নয় শুভেন্দু, সুকান্ত, দিলীপ কেউ যাবে। 2026-এর এটাতে ওনারাই জিতে যাবে। তো সেটা নিয়ে এত তো তাহলে সন্দিহান হওয়ার কোনো কারণ দেখছি না। আর নীতি আয়োগের বৈঠক করব অথচ ফেডারেল স্ট্রাকচারকে মানবো না, অথচ আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে ইডি হ্যাজ ক্রসড হিজ অল লিমিটস। ইডি হ্যাজ ক্রসড হিজ অল লিমিটস। তো এই কথাগুলো যখন আমাদের শুনতে হয় তখন আমাদেরও ভালো লাগে না এই চোর পুলিশ লুকোচুরি খেলা। এবারে প্রশ্ন হচ্ছে যে নীতি আয়োগের নীতি নির্ধারণ করবে কেন্দ্র সরকার, সেই নীতিটার খসড়া পাঠিয়ে দেবে রাজ্যের প্রশাসনিক স্তরে ডিএম আমলাদের, তারা সেটাকে এক্সিকিউট করবে। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কি বলবে? ইয়েস স্যার বলবে। মুখ্যমন্ত্রী তো গিয়েই বলবে জিএসটির টাকা দেননি, আবাসের টাকা দেননি, আপনি টাকাগুলো দিন। উনি বলবেন শুভেন্দুর কাছে হিসেব জমা দিন, শুভেন্দু বললে তবে দেবো। তো এই তুতু ম্যায় করার থেকে না গেছে, তাতে আমাদের পশ্চিমবঙ্গের তো কোনো ক্ষতি হয়নি। যদি এটা আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী বলতেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি তাই আমি জিএসটির টাকা দেবো না, বা আবাসের টাকা আটকে দিলাম, বা আরো সরকারি অনুদান আমি বন্ধ করলাম, তখন আমি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতাম মমতা বন্দ্যোপাধ্যায় দোষ করেছেন। পশ্চিমবঙ্গের বিরাট একটা মানে স্বার্থে ঘা লাগলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইগোর জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ইগো ছেড়ে বারবার গেছে, কিন্তু রাজ্যে ফিরে এসে তো বারবার সেই বিমাতৃ সুলভ আচরণ এবং শুভেন্দু অধিকারী বা সুকান্ত, দিলীপ ঘোষের কথা মতোই কেন্দ্র সরকার রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে আমি গেলেও টাকা দেবে না, না গেলেও টাকা দেবে না, তো আমি কষ্ট করে যাব কেন? এটা যদি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে উনি আসেননি, ওনার টাকা বন্ধ, আমি এক্ষুনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করতাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে লাভটা কি হবে? ওই চা বিস্কুট খাওয়া হবে, আর ওই ওনার সঙ্গে ফটো কোলাজ হবে, আর উনি দেখাবেন দেখুন আমার সামনে সব মুখ্যমন্ত্রী ইয়েস স্যার বলতে চলে এসছে, আমি সবার বস, অতএব আমার বসিং ক্যাপাবিলিটিসটা প্রমাণ হয়। এগুলো করার তো কোনো অর্থ নেই। রাজ্যের সঙ্গে সংঘাতটা কমিয়ে ফেললেই হয়, রাজ্যের সঙ্গে বিরোধিতাটা কমিয়ে ফেললেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে মনমোহন সিং এর জয়দেববাবু, রাজ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় স্থাপন করছে না নাকি কেন্দ্র রাজ্যের সঙ্গে সমন্বয় স্থাপন করছে না, আপনি সেটা আগে ফিক্সড হন। তার কারণ সত্যিই কি কেন্দ্র বিরোধিতা করছে নাকি রাজ্য বিরোধিতা করছে? ইতিমধ্যে একের পর এক যতগুলো, শুনে নিন কেন্দ্রীয় ক্ষেত্রে এতগুলো প্রকল্প, এত কিছু, সেটা কি সত্যিই রাজ্যে বাস্তবায়িত হয়? সেটা তো আপনার বিজেপি মুখপাত্র বললো নাকি হিসেব দেয় না তাই বাস্তবায়িত হয় না, সেটা ইন্দ্রজিৎ বাবু জবাব দেবে। সেটা 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 তো একদম মিথ্যা কথা বলবেন না জয়দেব বাবু, অন ক্যামেরা একদম মিথ্যা কথা বলবেন না। কি বলেছেন তাহলে? বারবার করে বললাম যে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের কোনো প্রকল্প বাস্তবায়িত করতে দেয় না,
মাননীয় নিজের স্বার্থে। আচ্ছা মানে পরিষ্কার হন আগে আপনি। কেন দেয় না, কেন দেয় না? এটা আমরা কি আঙুল করে দেখিয়ে জানবো কথা উনি কেন বলছেন দেন কেন? না? বাবা কি চোখ রাঙাচ্ছেন আর আঙুল আমি আঙুল দেখাচ্ছেন, এই তো দেখাইনি, আমি বসি। মিউট করার জন্য আর আপনি আমি একটা কথা আমি বললেন না, মিউট করার মুখ্যমন্ত্রী জন্য মমতা আঙুলটা তুলেছি, বন্দ্যোপাধ্যায় আপনাকে গিয়ে আঙুল পায়ে দেখাচ্ছি, ধরে। আপনি যদি আরে যদি মুখ্যমন্ত্রী ভুল ভেবে মমতা, থাকেন, আপনি তাহলে ভদ্রভাবে করার নেই। আচরণটা করুন আর চোখ রাঙানিটা বন্ধ করুন। বাংলার মানুষ আপনার চোখ রাঙানিও দেখবে না আর আঙুল তোলাও দেখবে না। আর আপনাকে কেউ আপনি আঙুল ওগুলো আপনার তোলেনি, আমি দলের লোককে আবারও করবেন। বললাম, আমি এখানে বিষয়টা পুরো ক্লিয়ার ভিডিও করে দিলাম। রেকর্ডিংটা আছে। আমি এখানে আঙুল না তুলে আমি কথা এখানে বলতে শিখুন আমি এখানে আর মিউট নিজের নিজের করেছি চোখ এবং আমরা টপিকে ফিরে আসি, অনলাইন প্লিজ। এটা স্টুডিও প্লিজ, বা প্লিজ। শো নয়। না না না, টপিকে আপনি ফিরে তো আসি। সঞ্চালনা করছেন রঞ্জন বাবু। বারবার না, আমি দুজনকে অনুরোধ করছি। বারবার ফ্রেমটা না, না, ইউজ না। করতে হয় এবং বুঝতে আমাকে পেরেছি। আঙুলটা রুবিদি, use রুবিদি, করতে হয়। আমরা টপিকে ফিরে আবার আসি। আঙুল প্লিজ, তুলছেন। জয়দেব হ্যাঁ, বাবু, প্লিজ। আমাকে mute এবার করতে আমি হবে। আপনাকে বলি, এবার আমি আপনাকে বলি, আপনার কত বড় সাহস, আপনার যোগ্যতা কতটুকু? আমার কিছু এই দাঁড়ান দাঁড়ান, এ রুবি ম্যাডাম দাঁড়ান, আপনার যোগ্যতা কতটুকু, আপনার ভ্যালু কতটুকু? আপনি বলছেন মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির পা ধরতে যায়। আপনাকে দেখিয়েছে নাকি কোনোদিন মোদির পা ধরছে? দেখিয়েছে? এত বড় কথা বলেন কি করে? জিভটা লম্বা হয়ে গেছে না? জিভটা লম্বা হয়ে গেছে না? প্লিজ, ব্যক্তিগত। হ্যাঁ বলছি তো, জিভটা লম্বা হয়ে প্লিজ, গেছে। ব্যক্তিগত। জিভ লম্বা হয়ে গেছে। আপনি না, না, মাননীয় প্লিজ। আপনার অঞ্জন বাবু এটা আপনার প্রোটেস্ট করা উচিত ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির পা ধরতে যায়। আনকনস্টিটিউশনাল ওয়ার্ডস উনি ইউজ করছেন। আমি অ্যালাউ করছি না কিছু। সব থেকে বড় বিষয় হচ্ছে যে জায়গাটায় অলরেডি, না প্লিজ প্লিজ প্লিজ, আমি সকলকেই বলছি প্লিজ, এখানে কোনো ধমকানি চমকানি ব্যাপার নয়, ধমকানি চমকানি ব্যাপার নয়, কিংবা সঞ্চালক হিসেবে আমার যেখানে থামানোর কথা আমি ঠিক থামাবো। অনেক অনেক সাউন্ড আপনারা এতই কেওয়াস করেন যে সেখান থেকে অনেক সাউন্ড আমাদের কানে এসে পৌঁছয় না, এটাও বুঝতে হবে। আর ঠিক সেখান থেকে কুণাল ঘোষ ঠিক কি বক্তব্য রাখছেন এই বিষয়ে শোনাবো আপনাদের, দেখুন। পরিষ্কার বলছি, এই বৈঠকের বিষয়টি সম্পূর্ণ সরকারি বিষয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়টি যা সিদ্ধান্ত নেয়ার তিনি নিচ্ছেন। এ বিষয়ে দলের তরফ থেকে আমরা কোনো মন্তব্য করব না। কিন্তু যদি কেউ কোনো প্রধানমন্ত্রী বলে থাকেন যে হাতে হাত মিলিয়ে কাজ অমুক তমুক, তো বাংলার বকেয়াগুলো গেল কোথায়? বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন 4 বছরে 4,64,000 কোটি টাকার বেশি, আর বাংলা পায় 1,70,000 কোটি টাকার বেশি। বাংলায় 100 দিনের কাজ করিয়েছেন, এখানকার মানুষকে টাকা দেননি। 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে 37,000 কোটি টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি রাজ্য থেকে। 12 লক্ষ আবাসের টাকা আপনারা দেননি, বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়া না যাওয়া নিয়ে আমরা একটি মন্তব্যও করব না। এটা সরকার বা মুখ্যমন্ত্রী যখন প্রয়োজন মনে করবেন আপনাদেরকে এ বিষয়ে বলতে পারেন। কিন্তু যদি বিজেপি বা বিজেপির নেতারা বা প্রধানমন্ত্রী হাতে হাত মেলানোর কথা বলেন, তাহলে বাংলার মতো একটি রাজ্যকে বঞ্চিত করে টাকা না দিয়ে ফাঁকা বুলি আউড়ে বড় বড় কথা, এগুলো ওদের কথা মানায় না। হাতে হাত মেলাতে গেলে দুপক্ষকে হাতটা মেলাতে হয়, আর সেই মেলানোটা ওনাদের কর্তব্য। ওনারা বাংলার মানুষকে বঞ্চিত করেছেন, বাংলাকে অপমান করেছেন, বাংলার অধিকারের টাকা দেননি। ওদের মুখে হাতে হাত মেলানো কথাটা সাজে না। এখানে সরাসরি ইন্দ্রজিৎ বাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎ বাবু, আপনারা যাচ্ছেন না, জয়দেব বাবু যেমনটা বললেন, তাতে সরকার যদি নাও যায় তাতে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়ছে না। সত্যি কি প্রভাব পড়ছে না? ইন্দ্রজিৎ বাবু, ইন্দ্রজিৎ বাবু শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট বলুন। গত বছর আমরা দেখেছিলাম 27শে জুলাই নীতি আয়োগের বৈঠকে সেই বিকশিত ভারত নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছিল। তা সেখানে আজকে মুখ্যমন্ত্রী যায়নি বলে আলোচনা হচ্ছে, কিন্তু সেইখানে 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত যে সকল রাজ্য তারাও কিন্তু সেই 27শে জুলাই বৈঠকে যায়নি। এখানে নীতি আয়োগের যে বৈঠক, যে গভর্নিং কাউন্সিলের যে বৈঠক, প্রধানমন্ত্রী 2047 সালে কিভাবে আমাদের দেশ চলবে সেই বিষয়ে তিনি বৈঠক ডেকেছেন,
কিন্তু বৈঠক যে ডেকেছেন, আমরা দেখলাম আগের বারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মাইক বন্ধ করে অপমান করা এবং তার বক্তব্যটুকু বলতে দেওয়া হলো। তাহলে আপনার আজকে আপনি সঞ্চালনা করছেন, সাধারণ জিনিস হচ্ছে, আজকে আপনি সঞ্চালনা করছেন আর আপনাকে যদি কথা বলতে না দেওয়া হয়, আপনার কি সেটা ভালো লাগবে? নিশ্চয়ই আপনি অপমানিত হবেন। সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসিশন নিয়েছেন, আগে আমাকে উত্তর দিতে হবে, যারা বিজেপির মুখপাত্র আছে যারা আছে, উত্তর দিন আগে যে 25,000 কোটি টাকা জিএসটি বাবদ আপনারা যে টাকা আমরা পাবো সেইটা এখনো দেননি কেন? মাত্র 7,073 কোটি টাকা দিয়েছেন, তাহলে বাকি 25,000 কোটি টাকা যে জিএসটি, সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটি একসঙ্গে কাটা হয়, তাহলে সেই টাকাটা আপনারা দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন কেন? গরিব মানুষ 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন কেন? গরিব প্রায় 3 বছর ধরে আপনারা সেই 100 দিনের ইন্দ্রজিৎবাবু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি এখানে সরাসরি সুকান্তবাবুর কাছে যাব। সুকান্তবাবু, একদিকে পরিকল্পনা কাঠামো এবং তার সঙ্গে সঙ্গে নীতি আয়োগ, এই দুইয়ের মধ্যে কিভাবে পার্থক্য বোঝাবেন? এবং তার থেকে বড় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে অ্যালিগেশনসটা আসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিটের বেশি বলতে পারেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন না, ঠিক সেই কারণের জন্য তিনি নীতি আয়োগের বৈঠকে আর যাচ্ছেন না। থেকে 60% টাকা দেয় হচ্ছে কেন্দ্র সরকার আর 40% টাকা দেয় রাজ্য। সুকান্তবাবু শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, ইন্দ্রজিৎ বাবু বোধহয় বলছেন। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনি বলুন। প্রথম প্রশ্নটা একটু যদি রিপিট করো। পরিকল্পনা পরিকাঠামো এবং তার সঙ্গে সঙ্গে পরিকল্পনা কমিশন এবং তার সঙ্গে সঙ্গে নীতি আয়োগের বৈঠক, এই দুইয়ের মধ্যে পার্থক্য এবং বিশেষ করে উন্নয়ন না পৌঁছে যাওয়ার একটি খতিয়ান তৈরি করবার যে চেষ্টা হচ্ছে, যে রাজ্য কেন্দ্রের সঙ্গে সমন্বয় সাধন করছে না, এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গতবার তিনি গিয়েছিলেন 5 মিনিটের বেশি তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন? দেখো, পরিকল্পনা কমিশনকে ভেঙে, এটাও তো একটা সাংবিধানিক সংস্থা নয়, কারণ এটা একটা কেন্দ্রীয় মানে তোমার হচ্ছে পার্লামেন্টের সুপারিশের একটা ভিত্তিতে এটা তৈরি হয়, এবং এটা 2015 সালে যখন আত্মপ্রকাশ করে, এর প্রধান উদ্দেশ্য ছিল কোঅপারেটিভ ফেডারেলিজম, সহযোগিতামূলক, যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে একটা সাপোর্ট দেবার জন্য। অনেক দিন থেকে কথা উঠছিল যেখানে কেন্দ্র রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পারস্পরিক কাজ করবে, টেকসই উন্নয়নের দিকে নজর দেবে। সেখানে কিন্তু সহযোগিতামূলক উন্নয়ন সঙ্গে যেটা ছিল কৌশলগত বিভিন্ন নীতি নির্ধারণ এবং যেগুলো হচ্ছে টেকনোলজিক্যাল বিভিন্ন সহায়তা, তথ্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। এবং এই দিক দিয়ে তুমি যদি তাকাও, তাহলে নিশ্চিতভাবে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আর্থিক এবং সামাজিক উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে উন্নয়নের গতিকে আরো বেশি ত্বরান্বিত করবার জন্য এই ব্যবস্থাটা করার জন্য কিন্তু নীতি আয়োগের আত্মপ্রকাশ ঘটেছে। কিন্তু নীতি আয়োগের আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে গভর্নিং কাউন্সিলের যে মিটিং গুলো হয় তাতে কিন্তু মূলত রাজ্য কেন্দ্র সকলেই থাকে, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নররা থাকেন। কিন্তু গতবার যেটা মুখ্যমন্ত্রী গত জুলাই গিয়েছিলেন, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়, বলা হয়, দেখো এই বিষয়ে তো নিশ্চিতভাবে কেন্দ্র সরকার বলেছে যে নিশ্চিতভাবে তারা এরকম কোনো ঘটনা ঘটেনি। এবার মুখ্যমন্ত্রী অ্যালিগেশন দিচ্ছেন, দেখো অনেক সময় হতেই পারে, ধরো আমরা ধরো অনেক বেশি বকে ফেললে তোমরা কিন্তু মিউট করে দাও, হতেই পারে, আমি বলছি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, হতেই পারে কোনো টেকনিক্যাল গ্লিচ হতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে, তো সে কারণে হতে পারে। বা তিনি হয়তো যেটা উনি চাইছেন যে কোনো রকম ইউসি কোনো রকম জবাবদিহি না করে আমি শুধুমাত্র অর্থ নেব রাজ্যের জন্য, কারণ ওখানে যেটা কিন্তু নীতি আয়োগের উদ্দেশ্যটাই তাই যে রাজ্যকে কোনো মতে যেন বঞ্চিত না করা হয়। এবং আরেকটা ঘটনা হচ্ছে, যেটা হচ্ছে এই নীতি আয়োগে যে আলোচনা হয়েছে তাতে কিন্তু এটা হয়েছে যে একটা মানে তোমার হচ্ছে পর্যটন ক্ষেত্রে একটা হাব তৈরি করা রাজ্যগুলোকে সামনে রেখে। এবং আরেকটা করা হয়েছে যে এই বিকশিত ভারত, যেটা বহুদিন ধরে কেন্দ্রীয় সরকার প্রচার করছে বাই 2047,
ভারতকে একটা বিকশিত ভারতে পরিণত করবে, তা বহু আলোচনা হয়েছে। কিন্তু এই আলোচনাগুলোর মধ্যে কিন্তু রাজ্যকে প্রয়োজন। সুতরাং রাজ্য সরকারের যদি প্রতিনিধিত্ব না থাকে, সে অর্থ এলো না এলো পরের ব্যাপার, সেকেন্ডারি বিষয়। কিন্তু আমি যদি এই বয়কটটা করিও, ধরলাম আমি বয়কটটা করলাম, আমি আমার কোনো প্রতিনিধিকেও পাঠাতে পারতাম। কিন্তু এটা বেসিক্যালি অন্যান্য যেটা বিজেপি শাসিত 3টে রাজ্যের মুখ্যমন্ত্রী যাননি। এবং আরেকটি বড় বিষয় যে বিহারের নীতিশ কুমার, আমি যদি ভুল না বলি, তিনিও কিন্তু যাননি, কিন্তু তিনি আবার এনডিএ বৈঠকে যোগ দেবেন। এখন এটা বোঝা বড্ড মুশকিল যে কোন দিকে যাচ্ছে। কিন্তু নীতি আয়োগের কিন্তু ফাংশনিং, এটা তোমাকে অঞ্জন মানতে হবে, হয়তো জয়দেব বাবু স্বীকার করবেন, পরিকল্পনা কমিশন কিন্তু এতটা মানে নন ফাংশনাল বডি ছিল না। পরিকল্পনা কমিশনকে মানে ভাঙার একটাই উদ্দেশ্য, মানে আরো বেশি করে সহযোগিতাটা কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যগুলিকে পৌঁছে দেয়া। কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই বঞ্চনা, মানে দেখো 3টে তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন হয়, সকলে আমরা জানি, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। সেখানেও দেখা যায় অনেক বারবার অভিযোগ আসতো যে কেন্দ্রীয় তালিকায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে, রাজ্য তালিকায় একটু কম গুরুত্বপূর্ণ বিষয় থাকে, রাজ্য অভিযোগ করে। এবং যুগ্ম তালিকায় আমরা দেখতে পারি, এটাও কিন্তু মানতে হবে যে আমরা তো পুরোপুরি যুক্তরাষ্ট্র নয় অঞ্জন, আমরা কোয়াসি ফেডারেল স্টেট। এই জন্য কি হয়, এই রেসিডিউয়ারি পাওয়ার, অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রকে দেওয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রের তো প্রাধান্য রয়েছে একটা, কিন্তু তাই বলে এটা মানে আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন না এই বলে যে তার বকেয়া পাওনা রয়েছে, পাওনাটা মিটিয়ে দেওয়ার জায়গায় তো ওটা। তিনি তো ওখানে বলতে পারতেন, যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, এবং ওখানে গভর্নিং কাউন্সিলের মিটিং এ তিনি বলতে পারেননি, আমি ধরে নিলাম, কিন্তু এটা সেকেন্ড সুযোগ তো ছিল। তাই বলে আমি একটা নীতি কোনো একটা জায়গায় সুকান্ত বাবু মনে হচ্ছে যে ইগোর একটা লড়াই চলছে, অর্থাৎ আমি যাব না, তিনিও বলবেন না, অর্থাৎ বকেয়া দিচ্ছে না, টাকার হিসেব দিচ্ছে না। এই দুইয়ের প্যারালাল যে কম্বিনেশন চলছে, তার জন্য আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে বলছি জয়দেববাবুর কথা প্রসঙ্গে, যে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়ছে না, না আলবাত পড়ছে। তার কারণ একেবারে যদি ভবিষ্যৎমুখী কোনো একটা পরিকল্পনা হয়, সে পরিকল্পনার ক্ষেত্রে যদি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয়ই না থাকে, একে অপরের দিকে যদি এই তুতু মেমের সম্পর্ক চলতে থাকে, তাহলে তো সাধারণ মানুষ সাফার করবে, স্বাভাবিক বিষয়। অর্জুন, এটাই তো বলছি যে এই যে কোঅপারেটিভ ফেডারালিজম, জওহরলাল নেহরুও বলতেন কিন্তু কোঅপারেটিভ ফেডারালিজম, তিনি কিন্তু ইমপ্লিমেন্ট করে দেখে যেতে পারেননি। কিন্তু যেটা মোদী করেছেন, ভালো করেছেন। কিন্তু আমার প্রশ্ন মোদীর ক্ষেত্রেও তাই, এই যে তুমি যেটা বলছো যে একটা দেখবে যে কোনো নীতি আয়োগের বৈঠকে, আমি যতটুকু জানি, আমি তো নিজে যাই না, তো এর একটা ব্লু প্রিন্ট প্রত্যেকটা রাজ্য তৈরি করে যায় যে কতটা খরচ উন্নয়ন ক্ষেত্রে কতটা হতে পারে, তার একটা ব্লু প্রিন্ট থাকে। আমি জানি না মানে আগের মিটিংটাতে ঠিক তিনি কি নিয়ে গিয়েছিলেন, কি বলতে, কারণ নীতি আয়োগের বৈঠক তো এটা নয় যে তুমি তোমার মতো করে যা ইচ্ছে বললে, তুমি বললে অরিন্দম তুমি বলো কত টাকা লাগবে, অরিন্দম বললো দিয়ে দেওয়া হলো, এটা নয়। এটা একটা নির্বাহী সংস্থা, এটা নিশ্চিতভাবে একটা প্ল্যানিং কে জন্ম দেয়, সে প্ল্যানিং কে এক্সিকিউট করে। এটার সঙ্গে প্ল্যানিং কমিশনের ডিফারেন্স রয়েছে, এবং হিউম্যান রিসোর্সকে ব্যবহার করার জায়গাটা নীতি আয়োগ, এবং সেই হিউম্যান রিসোর্স কিভাবে ব্যবহৃত হবে, এবং তোমার যে মানে আমাদের যে রিসোর্স গুলো আছে বিভিন্ন রাজ্যে, সেগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করবে, সেগুলো জায়গা তো এই জায়গাটা। বলা যেত বন্যার ব্যাপারে, বলা যেত বন্যা বিভিন্ন রাজ্য ক্ষতিগ্রস্ত, আমাদের রাজ্য ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো বলা যেত, বিভিন্ন জায়গায় বাদ নেই বলা যেত, এবং চা শিল্পের ক্ষেত্রে তিনি বহু কিছু করছেন। এবং আরেকটা বিষয় কিন্তু নীতি আয়োগের আমি মিস করে গেলাম, যে যারা হচ্ছে মানে শিল্পপতি, তাদেরকে কিন্তু আরো গুরুত্ব দেয়া, তাদেরকে জায়গা দেয়া, তাদের যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয়, সেটাও কেন্দ্রীয় সরকার সহায়তা করবার জায়গায় রয়েছে এই তোমার নীতি আয়োগ থেকে। এটা একটা পলিসি ফর্মুলেশনের জায়গা, মানে অনেকটাই হচ্ছে ওই যে, মানে আমি একটু ছোট্টতে বলবো, যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, স্টাফিং, রিপোর্টিং, বাজেটিং, একটা পোস্ট কপ বলে জনপ্রশাসনের কথা আছে, অনেকটা তাই এই পুরোটা নীতি আয়োগটা কিন্তু পোস্ট কর্মের উপর নির্ভরশীল, যদি তুমি বলো সাইন্টিফিক্যালি। কিন্তু কেন্দ্র সরকার যদি বঞ্চনা করে, এই জায়গাটা ছিল মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে বলতে পারতেন, সোচ্চার হতে পারতেন, তাহলে তো আর কিছু বলার ছিল না। তাহলে আমি এখানে এটা রাইট টাইম জয়দেববাবুর কাছে একটু যাওয়া দরকার। তার কারণ জয়দেববাবু একাধারে শিল্পপতি, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বলার জায়গা, সেই জায়গাটা যদি তিনি না রাখেন, তাহলে তো আপনার কথাতেই আবারও ফিরে আসতে হয়, সাধারণ মানুষের উপর সত্যিই প্রভাব পড়বে না, অন্তত ভবিষ্যৎমুখী পরিকল্পনার ক্ষেত্রে। জয়দেববাবু
অঞ্জন বাবু প্লিজ ক্ষমা করবেন যদি একটু আরেকবার রিপিট করেন, একটুখানি প্লিজ, সরি আমি অন্য আমি 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 শুধু যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে সুকান্ত বাবু যেমনটা বললেন যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় এবং একটা জায়গা যদি সত্যি কেন্দ্র বঞ্চনা করে থাকে, আর ঠিক সে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বলার একটা জায়গা যে তিনি বলতে পারেন যে এই জিনিসগুলো আমাদেরকে দেওয়া উচিত, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা সাধারণ মানুষকে এইভাবে সার্ভিস দেবো, এইভাবে উন্নয়নের কাজে লাগতে পারে এই টাকাগুলো, অন্তত এটা তো একটা বলার জায়গা ছিল। এখানেও কি ইগোর লড়াইটা সত্যিই খুব দরকার ছিল? অঞ্জন বাবু 2014 পর থেকে যে বিকশিত ভারত, উন্নত ভারত, মোদির ভারত, সেই ভারতে যেভাবে আপনি কেন্দ্র রাজ্য সংঘাত শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, তামিলনাড়ুর ক্ষেত্রে, দিল্লির সঙ্গে, ঝাড়খণ্ডের সঙ্গে, অর্থাৎ অবিজেপি শাসিত রাজ্যগুলোর সঙ্গে যে পরিমাণ তিক্ততার জায়গায় গেছে রাজনৈতিক পটভূমিতে, তাহলে হেমন্ত সোরেনও তো গিয়েছেন, হেমন্ত সোরেন তো গিয়েছেন। ব্যাপার না 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 দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাকে যেতে তো বাধ্য করতে পারি না। আপনার প্রতি যদি আমার ভালোবাসা থাকে, আপনি আমায় ডাকলে আমি তবে যাব, কিন্তু যদি আপনিও ওই বিজেপি মুখপাত্রের মতন অ্যাটিটিউড দেখায়, এসে আমার পা ধরবে বা এসে আমার কাছে গিড়গিড়াবে, তো যদি আমি দেখি আপনার অ্যাটিটিউডে এই প্রবলেমটাই রয়েছে যে আপনি আপনার কাছে গেলেই বলবেন দেখেছো পা ধরতে এসছে, তো আমি তো আর যাব না। না, আপনি অ্যাটিটিউড চেঞ্জ করুন, আপনার সঙ্গে নিশ্চয়ই আমি যাব। কিন্তু ঘটনাটা হচ্ছে একের পর এক রাজ্যে একের পর এক দল ভেঙে, সরকার ভেঙে, বিভিন্ন স্টেবল গভর্নমেন্টকে আনস্টেবল করে দিয়ে, ঘোড়া কেনা বেচা করে ক্ষমতা দখল করার জন্য এবং সরকারকে বাইপাস করে সেখানকার বিজেপির দু পয়সার নেতাদের কথায় কেন্দ্র যখন চলে, কেন্দ্র যখন এই যে সুকান্ত বাবু ইউসি করছিল না, এই ইউসিটা দেবে কাকে আর কি হিসেবে দেবে? মানে কি রাজ্য সরকারের কোনো মুচলেকা লিখে দেওয়া আছে যে আমাকে ইউসি দেবে তবেই তুমি টাকা দেবে এবং ইউসির মধ্যে তুমি ভুল ত্রুটি বার করবে, আমার কথাটা বাইপাস করবে, শুভেন্দু যেটা বলবে সেটাই তুমি মান্যতা দেবে? যখন থেকে শুভেন্দু বলল আবাসে দুর্নীতি, টাকা বন্ধ। যখন থেকে শুভেন্দু বলল 100 দিনের কাজে দুর্নীতি, টাকা বন্ধ। তার আগে 2014 থেকে 2023 পর্যন্ত ইউসি কি পায়নি না ইউসি দেয়নি? তাহলে 23 পর্যন্ত টাকা আটকায়নি কেন? 24-এ যখন শুভেন্দু এলো তারপর থেকেই হঠাৎ করে কেন্দ্র সরকার ইউসি পাওয়া বন্ধ হয়ে গেল আর কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিল। মানে শুভেন্দু এলো আর ইউসি বন্ধ হয়ে গেল। এটা কি বিশ্বাসযোগ্য আপনি অঞ্জন বাবু মনে করেন? 2014 ক্ষমতায় এসছে মোদী সরকার, 2023 পর্যন্ত কোনো টাকা বন্ধ, বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনার কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। জিএসটি টাকা আটকানো, বাংলার টাকা আটকানো, আবাসের টাকা আটকানো, 100 দিনের কাজের টাকা আটকানো বলেনি। শুভেন্দু এলো, শুভেন্দু 24-এ আসার পর থেকে সব একের পর এক যেন দুর্নীতি দেখা গেল, ইউসির হিসেব পাওয়া গেল না, টাকা বন্ধের গল্প শুরু হলো, শুভেন্দুর কলকাঠি নাড়ায়। তাহলে শুভেন্দুর কথাই যদি তুমি রাজ্যটাকে আমার সঙ্গে কেন্দ্র সরকারকে বাইপাস করে চালাবে, 23 পর্যন্ত তুমি সব পেলে, ইউসি পেলে, কোনো কথা বললে না, 24-এ শুভেন্দু এলো, তুমি কোনো ইউসি পাচ্ছ না, তুমি কোনো খরচার হিসেব পাচ্ছ না, আর কোনো টাকা দেওয়া যাচ্ছে না। এটা তো তোমার দিক থেকে আগে হওয়া উচিত ছিল যে হ্যাঁ 14 থেকেই আমি বলে দিয়েছি ইউসি পাইনি, টাকা আটকে দিয়েছি। আজকে এই প্রশ্ন করতাম না, বলতাম না। আপনি 14-এ আটকে দিয়েছেন, 15-এ, 16-এ, 17-এ, 18-এ, 19, 20, 21, 22, 23, এতগুলো বছরে আপনি এই আলোচনা করেছেন কতবার অঞ্জন বাবু? আপনি রাজনৈতিক বিচক্ষণ ভাবে এই প্যানেল চালাচ্ছেন আজকে বিগত 5 বছরে। রাজ্যকে টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার বা মোদী সরকার, এটা কবে থেকে জন্ম নিল? ঠিক শুভেন্দু জবে থেকে বাংলায় বিজেপিতে জয়েন করলো, তার আগে কই আপনাদের ইউসি নিয়ে তো সমস্যা হয়নি। তাহলে বোঝাই যাচ্ছে আপনি রাজ্যটাকে গিলবেন বলে আপনি রাজ্যের বিজেপি নেতারা যা বোঝাবেন আপনি তাই বুঝবেন। উত্তর দিতে হবে একেবারে অন্তিম দিকে আমি যাচ্ছি। এই মুহূর্তে সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো অরিন্দম বাবুকে। অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো, প্রত্যেকটা কথা শুনলাম, খুব ভালো লাগলো, কিন্তু সমস্যার কথাটা হচ্ছে যে এ কথা খুব সত্যি কথা, মমতা ব্যানার্জি বলো বা নরেন্দ্র মোদী বলো, এদের কাছে ব্লাফবাজি ছাড়া অন্য কোনো রাস্তা নেই। দেখো, পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে এ কথাটা ধ্রুব সত্যি কথা। এইটা নিয়ে আদালতে মামলা হয়েছে, এমনকি রাজ্য সরকার সেই বাবদ জরিমানা অব্দি মিটিয়ে দিয়েছে, এ কথা খুব সত্যি কথা। কিন্তু বিজেপির যদি এত মানে সত্যিকারের যদি ধরার ইচ্ছে থাকতো তাহলে কেন বলতো আরটিআই এর আন্ডারে নিয়ে আসছে না?
যে আজ পর্যন্ত ভারতবর্ষের সরকার গৃহ আবাস যোজনার জন্য কত টাকা পশ্চিমবঙ্গের সরকারকে দিয়েছে, সে টাকা কিভাবে কিভাবে খরচা হয়েছে, এইটার হিসেব আরটিআই এর মাধ্যমে চাইলেই পারতো। কেন এই ব্যাপারগুলোকে আরটিআই এর মাধ্যমে আনছে না? অ্যাকচুয়ালি এরা চাইছে যে একের পর এক কাদা ছোড়াছুড়ি করে একের পর এক ভোট পার করতে। আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুজনেই এই করাপশনের দোষক। ওর জন্য একে অপরকে অভিযোগ করার নামে একে অপরকে গার্ড করে চলছে। আমি এখানে রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, একটু আগে যে বলছিল যে এই মুখ্যমন্ত্রী যায়নি সেই মুখ্যমন্ত্রী যায়নি, আমি একটু বলে দিই যে বিরোধী সমস্ত দলের মুখ্যমন্ত্রী প্রায় গিয়েছেন। কারণ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও প্রেজেন্ট ছিল, আমরা দেখেছি আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত ছিলেন। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি এবং আমি জানি না, ভীষণ সমস্যাজনক হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের জন্য। কারণ সেখানে কিন্তু যে আলোচনাগুলো হয় সেগুলো হচ্ছে ডিজাইন পলিসি অফ প্রোগ্রাম, ফ্রেমওয়ার্ক, ফস্টার কর্পোরেটেড ফেডারেলিজম এবং মনিটরিং অ্যান্ড এভলিউশন। এই মনিটরিং এভলিউশন কতটা প্রত্যেক বছর কতটা কে কি প্রজেকশন রাখছে, তারপরে সে কতটা কি কাজ করছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু সেখানে আলোচনা হয়। এবং সুন্দরভাবে আলোচনা করতে পারলে এবং সুন্দরভাবে যদি আমরা একটা ব্লু প্রিন্ট রেডি করলে যদি পশ্চিমবঙ্গের তরফ থেকে যদি দেওয়া, তো মাননীয় মুখ্যমন্ত্রী নাই যেতে পারে, তার যদি অসুস্থতাও থাকতে পারে সে নাই যেতে পারে, কিন্তু সে কিন্তু কোনো প্রতিনিধি পাঠাতে পারতো। কিন্তু মাননীয়কে কিন্তু এ ধরনের কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ আমরা নিতে দেখি না। এই জন্য ভুক্তভোগী কারা হচ্ছেন জানেন? ভুক্তভোগী আমরা হচ্ছি, আমরা পশ্চিমবঙ্গের জনগণ হচ্ছি। কারণ মাননীয় অনেক রকম প্রতিশ্রুতিটা যেটা কোনো রকম ভাবে ফুলফিল হতে পারে না। এবং আমরা যেটা একটু আগেই যেটা দেখলাম যে ওনার নামটা কি, জয়দেব দা কনস্ট্যান্টলি যে কথাগুলো বলে যাচ্ছে যে মোদী সরকার গেলে হয়তো পা ধরার কথা বলবে, এই ধরনের কথাবার্তা তো বলার কোনো প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী কেন দরকারের সময় যায় না সেটা জনগণের আজকে প্রশ্ন, সেটা বাংলার পশ্চিমবঙ্গের দরকারের সময় মাননীয় মুখ্যমন্ত্রী যা ফুলফিল করুক। বেশ, জয়দেব বাবু। বিজেপি বারবার বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা দিয়ে দেশ চালাচ্ছে, তাহলে মহারাষ্ট্রে তাহলে বিজেপি কেন রাজ্যে রাজ্যে লাডলি বহেন যোজনা, সুভদ্রা যোজনা, যা যা দান খয়রাতি মমতা ব্যানার্জি করেছে সেগুলোকে সব টোকে পাস করছে উড়িষ্যা থেকে, মহারাষ্ট্র থেকে, হরিয়ানা থেকে, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্রে? দান খয়রাতি কি বিজেপি রাজ্যে হয় না? বিজেপি রাজ্য কি দান খয়রাতি করেনি? একদম বিজেপি দান খয়রাতি করলে সেটা ভালো, আর পশ্চিমবঙ্গ দান খয়রাতি করলে খারাপ। বিরোধী দলনেতা বলছে আমরা ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেবো, তখন দান খয়রাতি ভালো। অথচ বিজেপি আমাদের কল্যাণ লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীকে বেঁকা চোখে দেখবে। তাহলে আমাদেরও নীতি আয়োগের মিটিংয়ে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী নিয়ে মোদীকে আলোচনা করতে হবে। মোদী কি রাজি হবে? আলোচনা করবে, তাতে সবাইকে আলোচনা করতে হবে। এর কোথায় লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকার সেটা করে না। এভাবে করতে থাকলে আপনার ফেরা ডাউন করতে বাধ্য হবে। আমি দুজনের ফেরা ডাউন করতে বলছি। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। আলোচনা হয়, বিষয় বললাম, আপনার মাথায় কিছু ঢুকলো না, আপনারা ক্ষমতায় আসতে পারছেন না কেন? আপনি ক্ষমতায় আসতে পারছেন না কেন? সুকান্ত বাবু, আপনি বলুন। সুকান্ত বাবু, আপনি বলুন। আপনাদের মানুষ বিশ্বাস করে অনিয়ার হচ্ছে না ওনাদের কথা, আপনি বলুন। বন্ধনা, হ্যাঁ, ওনাদের কথা অনিয়ার হচ্ছে না। হচ্ছে যে নীতি আয়োগ তো একটা বেসিক্যালি অ্যাডভাইসারি বডি। সমস্যাটা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে সাস্টেনেবল গ্রোথ। আর যদি বলো বটম আপ ডেভেলপমেন্ট, যেটা প্ল্যানিং কমিশন ছিল সেটা কিন্তু বটম আপ ছিল না। এবং আরেকটি ঘটনা হচ্ছে যে এর যে গভর্নিং কাউন্সিল, সেটাও কিন্তু মূলত যেটা কাজ করছে সেটা ইমপ্লিমেন্টেশনের ওপরে। কিন্তু প্ল্যানিং কমিশনের একটা পজিটিভ দিক ছিল, প্ল্যানিং কমিশন কিন্তু কোনো পলিসি ডিসিশন নিতে পারতো। নীতি আয়োগ কিন্তু ডিসিশন সেক্ষেত্রে শুধু অ্যাডভাইসারি বডি হিসেবে কাজ করছে। সুতরাং অঞ্জন পার্থক্য তো রয়েছে, কিন্তু আমি এখনো বলতে পারি যে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নীতি আয়োগে যাওয়া উচিত। সে কোন ইউসি দেয় বা দেয় না অ্যানাদার ম্যাটার, কিন্তু ব্লুপ্রিন্ট নিয়ে আমাদের রাজ্যের অনেক সমস্যা।
শুধু 100 দিনের টাকার উপর কিন্তু আমাদের এই দেশ রাজ্যটা নির্ভরশীল নয়, প্রচুর কিছু রয়েছে, সেগুলো অন্তত নিয়ে যাওয়া উচিত ছিল। একটা একদম গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট ম্যাপ থাকা দরকার ছিল, সেটা নেই মুখ্যমন্ত্রীর কাছে। জানেন ওখানে গিয়ে কিছু বলার নেই, ওর জন্য উনি সমস্যাটা হচ্ছে মাইক্রোফোন বন্ধ কি বন্ধ না এই নিয়ে একটা তদন্ত অন্তত হওয়া উচিত ছিল। আমি একেবারে অন্তিম ছিলাম, আমি বুঝতে পেরেছি, এবং আমার মনে হয় অন্তত এই ক্ষেত্রে ক্ল্যারিটির জন্য আমি একেবারে বিজেপির মুখপাত্রই এখন আমাদের সঙ্গে বসে রয়েছেন, তার মারফত একটু জানানোর চেষ্টা করব, যদি আপনারা একটি স্বচ্ছতা বজায় রাখার জন্য সাধারণ মানুষের কাছে একটি মিনিটস অন্তত সামনে রাখতে পারেন, তাতেও অন্তত সাধারণ মানুষের কাছে অনেকটা ক্ল্যারিটি আসে। এই ধারণাটা রেখেই অন্তত আজকের এই স্পেশাল শো শেষ করবো। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ রাইটি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, যাবতীয় ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল উঠতে পারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলতে পারেন আপনারা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে অন্তত রাজ্য যেই চালাক, দেশ যেই চালাক, চালাচ্ছেন কাদের জন্য? আমার, আপনার, আপামর সাধারণ মানুষের জন্য। কিন্তু সেই সাধারণ মানুষরা যদি ক্রমাগত শুধুমাত্র কেন্দ্র রাজ্য তু মেমে সম্পর্কের মাঝে, এই ইগোর লড়াইয়ের মাঝে যদি সাফার করেন, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে কেন্দ্র রাজ্য সমন্বয় আর থাকে না, সেখানে সবটাই শুধুমাত্র বাতানুবাদের মধ্যে দিয়ে সাধারণ মানুষ ক্রমাগত সাফার করেই যাবেন, আর আপনারা ইগোর লড়াই করেই যাবেন। অন্তত এই ক্ষেত্রে ইগোর লড়াইটা বন্ধ করুন। যদি সত্যিই নীতি আয়োগ থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে, তাহলে সেটাতে সবাই মিলে সমর্থন করুন। এবং আরও একটা বিষয় সরকারকে এই মেসেজ দিচ্ছি, অন্তত মিনিটসটা রাখুন। একথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টানটা শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন রাইটি বাংলার পর্দায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।